নীল চিরকুট পর্ব সংখ্যা ৩৭-৩৮। লেখনীতে নওশিন আহমেদ রোদেলা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সকালে খাবার টেবিলে বসতে অপ্রত্যাশিত এক খবর কানে এলো অন্তুর। আনিসুল সাহেব যখন জানালেন নীরা বিয়েতে রাজি হয়েছে, তখন কয়েক সেকেন্ডের জন্য বোবা বনে গেল সে। কান দুটো ঝাঝা করে উঠল। নীরা রাজি হয়ে গিয়েছে! এই ছোট্ট খবরটা মস্তিষ্কের নিউরনগুলোতে বিষের মতো ঠেকল। এই একই খবর ৩-৪ দিন আগে পেলেও খুশিতে আত্মহারা হয়ে পড়তো অন্তু। কিন্তু আজ এই খুশি তার কাছে ভারী এক বোঝা মনে হলো। নীরাকে সে চাইতো, এখন আর চায় না, কিন্তু ভাগ্যের গুটি ভিন্ন। কিন্তু সেই সাথে ভিন্ন তার চাওয়া পাওয়ার হিসেব। নীরাকে সে বাস্তবিকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার নির্যাসটা আজ বিদঘুটে বিষাক্ত। নীরাকে কাছে পেতে চাওয়া মনটা এখন আর নেই। হাজারো ঘাত প্রতিঘাতে পচে গলে গিয়েছে সেই কবেই। অন্তু এখন একটু শান্তি চাই, নিজেকে একটু গুছাতে চাই, কিন্তু তার এই ক্লান্ত জীবনে নীরা নামক মানবীকে আর চায় না। এই এক নীরাকে নিয়ে এত জল ঘোলা হয়েছে যে সেই জলে নিজেদের হাসি খুশি চেহারা দেখার উপায় নেই। দুজনের সম্পর্কটাও তো আজ আগের মতো মসৃণ নেই। ভালোবাসা নামক পাটাতনে অপমান, অস্বস্তি, ক্ষোভ, রাগ, জেদ এত বেশি জমে গিয়েছে যে সেই পাটাতন ধুয়ে মুছে মসৃণ করার সাধ্য একা অন্তর নেই। সেই চেষ্টাও সে করতে চায় না। তার শুধু মুক্তি চাই, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চাই। অন্তু নিজের সিদ্ধান্ত জানানোর আগেই খাবার টেবিল ছেড়ে উঠে গেলেন আনিসুল সাহেব। অন্তুর আর খাওয়া হলো না। মাথায় এক ঝাঁক চিন্তা নিয়ে খাবারের প্লেট ঠেলে উঠে এলো ঘরে। বিছানায় মাথা চেপে ধরে বসে থাকতে থাকতে নীরার চিন্তাটা মস্তিষ্কে খেলে গেল তার। কিন্তু অন্তু বিয়েটা নাকচ করে দিলে বেচারি নীরাকে আরও একবার ঝাঁপিয়ে পড়তে হবে আগুনে। যেই মেয়ের বারবার বিয়ে ভেঙে যায়, সেই মেয়ের চরিত্র নিয়ে তো নানান কথা উঠবেই। অন্তুর মুখটা বিরক্তিতে তেতো হয়ে ওঠে। সামনে থাকা চেয়ারটাই জোরে লাথি দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কাঠের চেয়ার মুখ থুবড়ে পড়ে ফ্লোরে। অন্তর রাগ কমে না। এই দমবন্ধ জীবন আর ভালো লাগে না। এত কিছুর পর ভোঁতা হয়ে যাওয়া অনুভূতি নিয়ে নীরাকে কাছে টানা সম্ভব নয়। বিয়ে করে তাকে আগের মতো সুখী করার চেষ্টাও এখন আর প্রায় অসম্ভব। অন্যদিকে এই বিশ্রী সমাজে মেয়েটাকে একা ছেড়ে দেওয়াও কোনো পুরুষোচিত কাজ নয়। অন্তর মাথাটা ঝিমঝিম করে ওঠে। এই মানসিক চাপের মুখে নাদিমের সাথে দূরত্ব মেটানোর ব্যাপারটা সে বেমালুম ভুলে যায়। খাওয়া শেষে নাদিমের হলে হানা দেওয়ার সিদ্ধান্তটা হাজারো চিন্তার ভাঁজে চাপা পড়ে। সব ঠিক হতে হতেও এলোমেলো হয়ে যায় সব। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না। আমি বাইব না মোর খেয়াতরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবি ঠাকুরের গানটি শুনতে শুনতে ঘুম ভাঙল নম্রতার। সকালের আলো তখন আশ্রে পড়ছে বারান্দায়। স্বচ্ছ কাচের জানালার ঝিলিক দিয়ে উঠেছে ভোরের প্রথম কিরণ। নম্রতা আর মোড়া ভেঙে উঠে বসল। মোবাইল হাতে সময়টা দেখে নিয়ে অলস ভঙ্গিতে বিছানা ছাড়ল। 2 দিন হলো হল ছেড়ে বাড়ি এসেছে নম্রতা। গত 2 দিন যাবৎ এই একই গানে ঘুম ভেঙেছে তার। নম্রতা জানে আগামী 2 দিনও এই একই গানে ঘুম ভাঙবে তার। নম্রতার ব্যারিস্টার বাবা সব কাজেই বিশেষ কিছু প্যাটার্ন মেনে চলেন। সকালবেলা ঘুম থেকে উঠে গান শোনার মাঝেও তার অদ্ভুত এক প্যাটার্ন আছে। নম্রতা ঘুমু ঘুমু চোখে বাড়ির টানা বারান্দায় এসে দাঁড়ালো। ব্যারিস্টার নুরুল মাহমুদ কাঠের চেয়ারে বসে পত্রিকা পড়ছেন। চোখে ভারী চশমা, ঠোঁট দুটো গানের তালে তালে মৃদু নড়ছে। চেয়ারের পাশে ছোট্ট টেবিল রাখা পুরনো ক্যাসেট থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাইছেন। চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব গো। নম্রতা এলোমেলো চুলগুলোকে হাত খোপা করতে করতে বলল, শুভ সকাল বাবা। নুরুল সাহেব মুখ তুলে চাইলেন। আজ তার মন ফুরফুরে। মেয়েকে দেখেই মনের ফুরফুরে ভাবটা ঠোঁটের কোণে ধরা পড়ল। মুখ ভর্তি হাসি নিয়ে বললেন, শুভ সকাল মা, আয় বস। চা খাবি? নম্রতা অলস পায়ে বাবার কাছে গিয়ে বসল। বাবার গায়ে শরীর এলিয়ে দিয়ে বলল, হুম, আমি এখনও ফ্রেশ হইনি। তোমার মনটা কি আজ খুব ভালো বাবা? অবশ্যই, এই চমৎকার দিনে সবারই মন ভালো থাকা উচিত। নম্রতা হাসল। সোজা হয়ে বসে বাবার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। তুমি আজও মাকে ফাঁকি দিয়ে চায়ে চিনি মিশিয়ে নিয়েছো বাবা? নুরুল সাহেবের চোখ দুটো চিকচিক করে উঠল। খুশি হয়ে বললেন, তোর মা পৃথিবীর সবচেয়ে বোকা মহিলা।
এই বোকা মহিলাকে বিয়ে করাটা আমার উচিত হয়নি। আমি যখন ভার্সিটিতে পড়তাম তখন আমার এক বান্ধবী ছিল, রত্না। প্রচণ্ড ইন্টেলিজেন্ট একটা মেয়ে। চোখের দিকে তাকিয়ে ফট করে বলে ফেলতো, তুমি মিথ্যা বলছো নুরুল। ভাবতে পারছিস? আই শুড হ্যাভ ম্যারি হার। নম্রতা হেসে ফেলল। চেয়ারে পা তুলে আরাম করে বসলো। পত্রিকার বিনোদনের পৃষ্ঠাটা তুলে নিতে নিতে বলল, তোমার রত্না নামক ইন্টেলিজেন্ট বান্ধবীর কথা মা শুনে ফেললে কি হবে বাবা? নুরুল সাহেব চোখ বড় বড় করে তাকালেন। পত্রিকাটা ভাঁজ করে টেবিলের ওপর রেখে চায়ের কাপে চুমুক দিলেন। ফিসফিস করে বললেন, তোর মা মারাত্মক মহিলা। রত্নার ব্যাপারটা জানলে সে আমাকে দোতলা থেকে ফেলে দিতে দ্বিতীয়বার ভাববে না। তাহলে বাসায় একটা ইনস্ট্যান্ট ডাক্তারের দরকার, তাই না বাবা? ধরো মা তোমাকে 2 তলা থেকে ফেলে দিল, আর আমরা তোমাকে ঘরে এনে নিজস্ব ডাক্তার দিয়ে ফিটফাট করে ফেললাম। এক্সট্রা টাকা খরচ হলো না, অ্যাম্বুলেন্স খরচও মাফ। নুরুল সাহেব সরু চোখে তাকালেন। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললেন, তুই কি কোনো ছেলের সম্পর্কে আমায় কনভিন্স করার চেষ্টা করছিস? নম্রতা মাথা নেড়ে আবারও বাবার গায়ে গায়ে এলিয়ে দিল। নুরুল সাহেব কুঁচকানো ভুরু নিয়ে বললেন, হু ইজ দ্য রাস্কেল? নম্রতা আহ্লাদি কণ্ঠে বলল, একটা ডাক্তার। তোর পত্রপ্রেমিকের কি হলো? গিভ আপ। এটাই সে, পত্রপ্রেমিক থেকে ডাক্তার। নুরুল সাহেব চমকে তাকালেন। পর মুহূর্তে হেসে বললেন, ব্যাটাকে ধরে ফেলেছিস? গুড জব, গুড জব। নুরুল সাহেব আর নম্রতার কথার মাঝে একরকম উড়ে এলো নন্দিতা। পাশে একটা চেয়ার টেনে বসে হাত পা সরিয়ে দিল সে। ঘুমু ঘুমু কণ্ঠে বলল, ধরে যখন ফেলছো তখন চট করে বিয়ে করে ফেলো না বাপু। তোমার জন্য আমার বিয়ে আটকে গেছে। নম্রতা উঠে বসলো। অবাক হয়ে বলল, তোর বিয়ে আটকে আছে মানে? এই তোর বয়স কত? মাত্র 7-এ পড়িস আর এখনই বিয়ে? তো 7-এ পড়ি তো কি হয়েছে? তুমি জানো দাদির বিয়ের বয়স 13, আর আমি 14 ইয়ার্স ওল্ড। 1 বছর অলরেডি চলে গিয়েছে। নম্রতার বিস্ময়ে যেন আকাশ ছুলো। উঠে গিয়ে নন্দিতার কান টেনে ধরে বলল, তুমি একটু বেশি পেকে গিয়েছো। নন্দিতা বোনের থেকে কান ছাড়িয়ে বাবার কাছে আশ্রয় নিল। বাবার পাঞ্জাবির বোতামে নখ খুঁটতে খুঁটতে বলল, আমার অত পড়াশোনা ভাল লাগে না বাবা। তুমি আমাকে বিয়ে শাদী দিয়ে দাও তো। রোজ রোজ এই বোরিং অঙ্ক করতে বিরক্ত লাগে। রোজ করি তবুও 35। টিচাররা আমায় আসলে দেখতেই পারে না বাবা, ইচ্ছে করে নাম্বার কম দেয়, সত্যি বলছি। বোনের ফাঁকিবাজি কথা শুনে হেসে ফেলল নম্রতা। নুরুল সাহেব প্রত্যুত্তরে কিছু বলবেন তার আগে ফোন বাজলো নম্রতার। গোটা 5 দিন বাদে ফোন দিয়েছে আরফান। নম্রতা ফোন তোলার আগে লাফিয়ে গিয়ে খপ করে ফোন নিয়ে নিল নন্দিতা। দৌড়ে গিয়ে বাবার গা ঘেঁষে স্ক্রিনে ভাষা নামটা পড়ল, ডাক্তার। চকচকে চোখে ফোনটা বাবার দিকে দিয়ে বলল, বাবা, ডাক্তার। ইউ শুড টেক এ অ্যাপয়েন্টমেন্ট ফ্রম হিম। নম্রতা বার কয়েক ফোন নেওয়ার ব্যর্থ চেষ্টা করে হেসে ফেলল। চেয়ারে বসে বলল, গো অ্যাহেড। ততক্ষণে ফোন রিসিভ করে নুরুল সাহেবের কানে ধরেছে নন্দিতা। নুরুল সাহেব কিছুটা অপ্রস্তুত বোধ করলেন। ওপাশ থেকে নীরের পুরুষালী কণ্ঠ ভেসে এলো, হ্যালো ম্যাডাম। নুরুল সাহেব শব্দ করে গলা পরিষ্কার করলেন। গমগমে কণ্ঠে বললেন, হ্যালো। নম্রতার বদলে কোনো পুরুষালী কণ্ঠ ভেসে আসাতেই থমকে গেল আরফান। কয়েক সেকেন্ড নীরব থেকে সন্দিহান কণ্ঠে আবারও বলল, হ্যালো, আমি শুনতে পাচ্ছি। নুরুল সাহেবের উত্তর শুনে মুখ চেপে হাসি আটকালো দুই বোন। আরফান থতমত খেয়ে বলল, আমার জানা মতে এটা নম্রতার নাম্বার। আপনি কে? নুরুল সাহেব ধমক দিয়ে বললেন, হু আর ইউ? নাম কি তোমার? আরফান হতবুদ্ধি হয়ে গেল। কলের পুতুলের মতো বলল, নিষ্প্রভ। তুমি ডাক্তার? জি। তুমি ডাক্তার হয়ে আমার মেয়েকে ফোন দিয়েছো কেন? আমার মেয়ে কি হসপিটাল রিপ্রেজেন্টেটিভ? আরফান কথা খুঁজে পাচ্ছে না। হঠাৎ এমন একটা পরিস্থিতির মুখোমুখি হয়ে কথার আগা মাথা গুলিয়ে জগা খিচুড়ি বেঁধে যাচ্ছে। কয়েক সেকেন্ড চুপ থেকে নিজেকে শান্ত করলো আরফান। জোরালো একটা শ্বাস নিয়ে বলল, নম্রতার সাথে আমার কথা ছিল স্যার। আমার মেয়ের সাথে তোমার কি কথা? আরফান এবার বিপাকে পড়ল। কি বলবে বুঝতে পারে না। কোনো কথা নেই স্যার, রাখি, আসসালামু। আরফানের কথার মাঝে ধমকে উঠলেন নুরুল সাহেব, এই ছেলে, একদম ফোন কাটবে না। এমন ম্যামা করছো কেন? ম্যামা টাইপ ছেলে আমি একদম পছন্দ করি না। আর কোনো কথা না থাকলে ফোন করেছো কেন? হোয়াই?
আরফান চুপ করে রইল। নন্দিতা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে চেয়ারে। নম্রতা নন্দিতার মাথায় একটা চাটি মেরে আহ্লাদি চোখে বাবার দিকে তাকিয়ে ঠোঁট উল্টালো। নুরুল সাহেব অল্প হেসে ফোনটা টেবিলের উপরে রেখে উঠে গেলেন। নম্রতা ঝটপট ফোন কানে নিয়ে বলল, হ্যালো। পরিচিত কণ্ঠস্বরে আরফান যেন প্রাণ ফিরে পেল। ফিসফিস করে বলল, আশ্চর্য, কোথায় ছিলেন আপনি? নম্রতা উত্তর না দিয়ে বলল, আপনি ফিসফিস করে কথা বলছেন কেন? আরফান কেশে গলাটা পরিষ্কার করে বলল, কোথায় ছিলেন আপনি? আপনার বাবা ফোন রিসিভ করে ফেললো, আপনি খেয়াল করেননি? নম্রতা হাঁটতে হাঁটতে নিজের ঘরে এসে দরজা দিল। ঠোঁট টিপে হেসে বলল, খেয়াল করব না কেন, আমি তো দিলাম। আরফান অবাক হয়ে বলে, আপনি দিলেন মানে কি? কেউ যদি আমার সপ্তাহে একবারও মনে না করে তবে আমার মন খারাপ হয়। সেই মন খারাপের দায়ে এতটুকু পানিশমেন্ট তো ডাক্তারবাবুর প্রাপ্যই। ব্যস্ত ছিলাম, আপনিও তো ফোন দেননি, উল্টো ফোন বন্ধ। নম্রতা মুখ ভার করে বলল, এত কেন ব্যস্ত থাকেন আপনি? ডাক্তারদের যে ছুটি নেই তাই, সবসময় অন ডিউটি। কখনো ক্লাস, কখনো রাউন্ড, কখনো পেশেন্ট, সময় কোথায়? নম্রতা ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, তাহলে এইসব ডাক্তার ফাক্তারকে বিয়ে করা যাবে না। বিয়ের পর ব্যাচেলারদের মতো টাইম স্পেন্ড করতে হবে। কে জানে, দেখা গেল নতুন নতুন ওষুধের নাম মুখস্থ করতে গিয়ে ডাক্তারবাবু তার বইয়ের নামই ভুলে গেল। না, আমি কোনো রিস্ক টিক্স নিব না। আমার হাজব্যান্ড অন ডিউটি চাই, পার্ট টাইম হাজব্যান্ড গ্রহণযোগ্য নয়। আরফান হেসে ফেলল, হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, তাই নাকি? একদম। অন ডিউটি হাজব্যান্ডের স্যালারি কি হবে? লোভনীয় কিছু হলে ডাক্তার ছেড়ে হাজব্যান্ডের ডিউটি করা যেতেই পারে। স্যালারি কি লোভনীয় খুব? নম্রতা লজ্জা পেয়ে গেল, হেসে বলল, আপনি অসহ্য। আচ্ছা, আমি আর কি কি? বিষণ্ণ সন্ধ্যার পর রাত নেমেছে শহরে। নিশুতি অন্ধকার কাটিয়ে বেজে চলেছে সূক্ষ্ম বিরহী সুর। গিটারের তার আর শিল্পীর আঙুলের অবাধ্য নৃত্য চারপাশটা হয়ে উঠেছে জনম দুঃখী, বড় বেশি বিষণ্ণ। রঞ্জন ব্যাগ গুছাচ্ছিল, সুরটা কানে আসতেই থমকালো হাত। বুক বেয়ে উঠে এলো তপ্ত দীর্ঘশ্বাস। ব্যাগটা পাশে ফেলে নাদিমের সামনের বিছানায় এসে বসল। নাদিমের আঙুল নির্ভুল ছুটছে। রঞ্জন কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে বলল, তোদের খুব মিস করব দোস্ত, তোদের ছাড়া থাকতে হবে ভাবতে দম বন্ধ লাগছে। নাদিমের আঙুল থামল। চোখ মেলে রঞ্জনের দিকে তাকিয়ে গিটারটা পাশে রাখলো। চেয়ারে গায়ে এলিয়ে বিছানায় পা দুটো তুলে দিয়ে আরাম করে বসল। ভুরু উঁচিয়ে বলল, মায়াগো মতো এত সেন্টি খাইতেছিস কেন মামা? এই জন্যই জিগাই, তোর সব ঠিকঠাক আছে নাকি নাই? আমারে কিন্তু কইতে পারোস, আমি কাউরে কমু না। রঞ্জন নাদিমের পায়ে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলল, শালা তুই আসলে এক নম্বরের হারামি। লাইফে কোনো সিরিয়াসনেস নেই। কাল পরশু আমি চলে যাব, অথচ তুই ফাজলামো করছিস। সিরিয়াসনেস দিয়া কোন খাল কেটে ফেলবি বাপ? আচ্ছা যা, আমি এখন সিরিয়াস। আই, তোরে একটু আদর কইরা দেই। যাবি গা? দীর্ঘ বিরহে আগে মিষ্টি আদর। রঞ্জন হতাশ দীর্ঘশ্বাস ফেলল। কয়েক সেকেন্ড কটমট করে চেয়ে থেকে ধুম করে লাথি মারল নাদিমের চেয়ারে। নাদিম উল্টে পড়তে পড়তে সামলে নিল। বুকে থুথু ছিটিয়ে বিস্ময় নিয়ে রঞ্জনের দিকে তাকালো। মামা তুই তো দেখি ভায়োলেন্ট হয়ে যাচ্ছ। এত ভায়োলেন্ট হইলে কিছু হইব না। আমি চুম্মার বেশি দিতে পারবো না। রঞ্জনের মেজাজ আরও বিগড়ে গেল। নাদিমের কোমর বরাবর লাথি মেরে উঠে দাঁড়ালো। শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, আজ তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। নাদিম দাঁত কেলিয়ে বলল, কাম 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 বেবি। রাগে ফুঁসতে থাকা রঞ্জনের হাতে বেশ কিছু শক্ত ঘুষি খেয়ে নিজেও কিছু দিয়ে অল্প কিছুক্ষণের হাতাহাতিতে ক্লান্ত হয়ে পড়ল দুজনেই। আহত চোয়াল কপালে হাত বুলাতে বুলাতে একে অপরের দিকে কটমট করে তাকালো। কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে হঠাৎই ঘর কাঁপিয়ে হেসে উঠল দুজনেই। নাদিম ডান হাতে নিজের কাঁধটা চেপে ধরে বলল, বহুত শক্ত মার দিছস বাল। রঞ্জন নিজের চোয়ালে হাত বুলাতে বুলাতে বলল, তোর হাতে এত শক্তি এলো কবে থেকে? চাপার দাঁত নড়ে গিয়েছে নির্ঘাত। তারপর কিছুক্ষণ নিশ্চুপ। বাইরে শনশন বাতাস বইছে। আজ আবারও ঝড় নামবে মনে হয়। রঞ্জন দীর্ঘশ্বাস ফেলে বলল, নীরা রাজি হয়েছে বিয়েতে? অন্তু শেষমেশ পাচ্ছে ওকে। নাদিমের বুকে অদ্ভুত এক খুশি দামামা বেজে গেল। হঠাৎ ছোটে ভাসল সত্যিকারের হাসি। চকচকে চোখে চেয়ে বলল, তাই নাকি? রোমিও জুলিয়েটের উপাখ্যান শেষ হচ্ছে তাহলে? শালারা কি নাটকটাই না দেখাইলো।
রঞ্জন বিষণ্ণ চোখে নাদিমের দিকে তাকালো। নাদিমের কাঁধে হাত রেখে বলল, নিজেদের মাঝে আর ঝামেলা রাখিস না দোস্ত। অন্তত সবসময়ই ছেলে মানুষ, শর্ট টেম্পার, কিন্তু তুই তো বুঝিস। নাদিমের খুশিটা হঠাৎই থেতলিয়ে গেল। মনে তৈরি হলো গুমোট অন্ধকার। অতি সপ্তপর্ণে দীর্ঘশ্বাস ফেলে হাসার চেষ্টা করলো। কবে ফিরবি তুই? এখনই ঠিক বলতে পারছি না। এটুকু বলে থামল রঞ্জন। তারপর খুব উদাস কণ্ঠে বলল, আমি ফিরে এসে তোদের এইভাবেই পাবো তো দোস্ত? নাদিম রঞ্জনের কাঁধ চাপড়ে বলল, পাবি না কেন? অবশ্যই পাবি। আমাদের আর কি হবে? নাদিমের প্রাণহীন কথাটা রঞ্জনকে খুব একটা শান্তি দিতে পারল না। পুরো ঠোঁটের ওপর মুষ্টিবদ্ধ হাত দুটো জড়ো করে চুপ করে বসে রইল। উদাস চিন্তিত চোখ দুটো নিবদ্ধ হয়ে রইল ফ্লোরে। নাদিম আস্তে ধীরে সিগারেট ধরালো। নাকে মুখে ধোয়ার কুণ্ডলি সরিয়ে উঠে গিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। বাইরের পরিবেশটা পর্যবেক্ষণ করে বলল, আজকেও ঝড় হইব মনে হয়। শরৎকালেও ঝড় বৃষ্টি? স্টেন্স? রঞ্জন উত্তর দিল না। উঠে গিয়ে নিজের ব্যাগ গুছাতে মনোযোগ দিল। ঝুম বৃষ্টিতে ব্যালকনির রেলিংটা যখন ভিজে গেল, আকাশটা শুভ্র ঝিলিকে দ্বিখণ্ডিত হয়ে আর্তনাদ করে উঠল। তারই এক ফাঁকে খবরটা দিল রঞ্জন, কাল অন্তু নীরার বিয়ে। ঘরোয়াভাবেই হবে। কোথাও উধাও হয়ে যাস না। আমরা বিয়েতে যাচ্ছি। নম্রতা সোয়াও আসছে। এই দিনটার জন্য কত পাগলামোই না করেছে অন্তু, তোর মনে? নাদিম উত্তর দিল না। রঞ্জনের বাকি কথাগুলো তার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছালো না। সিগারেটের বিষাক্ত নিকোটিন ফুসফুসে টেনে নিয়ে অন্ধকার বৃষ্টির দিকে চেয়ে রইল। কপালে ফুটে উঠল বেশ কিছু সরু চামড়ার ভাঁজ। বজ্রপাতের শব্দকে ছাপিয়ে নাদিমের ভিতরে বিদ্বেষী মানুষটি হঠাৎই ভীষণ ক্ষোভ নিয়ে বলে উঠল, তোমার নিজেকে ঘৃণা করা উচিত নাদিম। নাদিম চমকে উঠে বলল, কেন? কেন? কারণ তুমি গুরুত্বহীন, তুমি বোকা। বন্ধুদের জন্য প্রাণ দিতে চাও, অথচ বুঝতে চাও না তাদের কাছে তুমি মূল্যহীন। তোমার বিন্দুমাত্র সেলফ রেসপেক্ট নেই। বাজে কথা। আমি কবেকার মূল্যের আশায় বেঁচেছিলাম। আমি একা বেঁচে থাকতে অভ্যস্ত। কারো গুরুত্বের পরোয়া তো কখনো করিনি। তুমি আমাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছো। কাজটা ঠিক হচ্ছে না। কোনোদিন কারো গুরুত্বের পরোয়া করনি ঠিক, কিন্তু এতটা সস্তাও তো হওনি। হয়নি? তবে কি আজ হচ্ছি? অবশ্যই হচ্ছ। অন্তু সেদিন রেগেছিল মানছি। তুমি বলেছো ছেলেটির বড় কষ্ট, সেটাও মানছি। কিন্তু আজ আজ তো কোনো সংকট নেই তার। যাকে পাওয়ার জন্য এতদিনের পাগলামো তাকেই পাচ্ছে। আসছে আনন্দিত, সুখী। তার সেই সুখের খবর সবাইকে জানালেও তোমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। তুমি তুমি তার কাছে গুরুত্বহীন বলেই হয়তো তার এত অপারগতা। নাদিম সিগারেটের শেষ টান দিয়ে ছুঁড়ে ফেলল দূরে। নতুন আরেকটা সিগারেট ধরিয়ে নাক মুখে ধোঁয়া ছাড়ল। বিদ্বেষী মানুষটি হিসিয়ে বলল, এরপরও? এত কিছুর পরও তার বিয়েতে তুমি যাবে? যে তোমায় চাইছে না তার কাছে এতটা বেহায়া তুমি হবে নাদিম? নাদিম অন্যমনস্ক হয়ে বলল, ও যে আমার বন্ধু। বাজে কথা। তবে কি যাওয়া উচিত নয়? কক্ষনো না। নাদিম দীর্ঘশ্বাস ফেলল। কাছে কোথাও প্রচণ্ড শব্দে বাস পড়ল। নাদিমের মনে হলো বাসটা কাছে কোথাও নয়, পড়ল তার মনে। ভগ্ন হৃদয়টা প্রচণ্ড অভিমান নিয়ে বলল, খবরটা আমায় তুমি নিজে কেন দিলে না অন্তু? কেন? শরতের ঝকঝকে সকাল। কাল রাতে ঝড় হয়ে যাওয়া আকাশটা এখন পরিষ্কার, ঘন নীল। গাছের পাতাগুলো ঝরঝরে, বাতাসে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। নীরা খোলা বারান্দার এক কোণে প্লাস্টিকের টুল পেতে বসে আছে। এক টুকরো রোদ এসে গড়াগড়ি খাচ্ছে তার পায়ের কাছে। চারিদিকে ব্যস্ত মানুষের পদচারণ। নীরার হাতে মেহেদি পরানো হচ্ছে। হাতের মাঝ বরাবর লেখা হয়েছে অন্তু নামক ছেলেটির নাম। নীরার চোখ দুটো টলমল করছে। বুকের কোথাও একটা কষ্ট আর সুখের ব্যথা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। বছরের পর বছর অন্তুকে ভালো না বাসার জন্য নিজেকে শাসিয়েছে নীরা। নানাভাবে প্রত্যাখ্যান করেছে তার ভালোবাসা। এই মানুষটা আমার জন্য নিষিদ্ধ ভেবেই হাজারো কষ্ট দিয়ে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। তার পাগলামোগুলো হেসে উড়িয়ে দিয়েছে। কিন্তু আজ হঠাৎ সেই দিনগুলোর জন্য বড্ড কষ্ট হচ্ছে নীরার। সে যদি অন্তুর নামে লেখা ছিল, তাহলে কেন এত কষ্ট অবহেলার গল্প তৈরি করা হলো তাদের? কেউ কেন চোখে আঙুল দিয়ে বলে দিল না, সব মিথ্যা, সব বানোয়াট, শুধু এই ছেলেটাই সত্য? এই ছেলেটার হাতে ধরা পড়তেই তুই বাধ্য। নীরার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। নীরা জানে কোনো কিছুই তার আগের মতো নেই।
তাদের বিয়ে ঠিক হওয়ার পর একদিনও নীরার সাথে কথা বলার চেষ্টা করেনি অন্তু। নীরার প্রতি কোনোরূপ উৎসাহ দেখায়নি। এত কিছুর পর হয়তো উৎসাহ দেখানোর কথাও নয়। তাদের সম্পর্কটা কেমন একটা অবস্থায় গিয়ে পৌঁছেছে যেখানে স্নিগ্ধতার আর কিছুই অবশিষ্ট নেই। নীরা দীর্ঘশ্বাস ফেলল। কেউ একজন কাঁধে হাত রেখে তেজ নিয়ে বলল, আপু, তুমি আবারও কাঁদছো? সত্যি করে বলো তো, এই বিয়েতে তোমার মত আছে নাকি মায়ের জোরে বিয়ে করছো? ইরার কথায় চোখ ঘুরিয়ে তাকালো নীরা। হাসার চেষ্টা করে বলল, ধুর, মা জোর করতে যাবে কেন বলতো? নিজের ইচ্ছাতেই বিয়ে করছি। অন্তুকে তো তুই চিনিসই। ইরা কথাটা ঠিক বিশ্বাস করলো না। ফুঁসে উঠে বলল, তোমার চোখ মুখের বিরহে দেখে কিন্তু এমনটা মনে হচ্ছে না আপু। অন্তু ভাই যেমনই হোক, পুরো ব্যাপারটা আমার কেন জানি ভালো লাগছে না। অন্তু ভাইয়ের ফ্যামিলির মানুষগুলোকে দেখেছো? হাবভাব দেখে মনে হচ্ছে কেউ কেউ মাথায় বন্দুক ধরে জোরপূর্বক ঘাড়ে তুলে দিচ্ছে মেয়ে। অথচ প্রস্তাব তো তারাই এনেছিল না? নীরা হেসে ফেলে বলল, তুই একটু বেশি বেশি ভাবছিস। ইরা সেই কথায় পাত্তা না দিয়ে বলল, আমি কিচ্ছু ভাবছি না। এরা যদি তোমার সাথে কোনোরূপ খারাপ ব্যবহার করে তো মুখের ওপর ডিভোর্স পেপার ছুঁড়ে চলে আসবে। মায়ের মতো অত সমাজ নিয়ে আধিক্ষেতা করবে না। এই সমাজ আমাদের দুই বেলা ভাত দিয়ে যায় না। তোমার জীবন, তুমি যা ইচ্ছা তাই করবে। আশেপাশের খালা ভাবির বাপের কি? কেউ কিছু বললে জিহ্বা টেনে ছিঁড়ে দিবে। চুপ থাকো বলে এত বলার সুযোগ পাই। কই, আমার সামনে তো বলে না। তোমাদের এই আদিম যুগের আধিক্ষেতাটা ভালো লাগে না আমার। নীরা এই বিদ্রোহী জেদি মেয়েটার দিকে তাকিয়ে হাসে। ইরার আধুনিক তেজি মুখখানার দিকে তাকিয়ে মনে হয়, কেন সে ইরার মতো হলো না? কেন ইরার মতো নিজের ওপর প্রতাপ চালানো মানুষগুলোর বিরুদ্ধে ফুঁসে ওঠা শিখল না? ইরার মতো হলে হয়তো নীরাদের সম্পর্কটা এতটা বিষাক্ত হয়ে উঠত না, বরং রূপকথার মতো সুন্দর হতো প্রতিটি পংক্তিমালা। নীরার হঠাৎ জানতে ইচ্ছে হলো, ইরারও কি কোনো পাগলাটে প্রেমিক আছে? ইরা কি তাকে প্রশ্রয় দেয়, ভালোবাসে? ফোনের বাসখায় শব্দ আর হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ঘুম ভাঙল নম্রতার। ফোনের স্ক্রিনে ডাক্তার নামটা ভাসতেই ঘুম ছুটে গেল তার। বিস্ময়ে বিমূর্ত হয়ে ফোন উঠালো। সন্দিহান কণ্ঠে বলল, হ্যালো। ওপাশ থেকে নীরের পুরুষালী কণ্ঠ ভেসে এলো, হে নম্রতা, রোড সাইডের প্রথমে নীল রঙের দোতলা বাসাটা কি আপনার বাসা? নম্রতা বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল। হঠাৎ ঘুম ভাঙে মস্তিষ্কটা কেমন এলোমেলো লাগছে। কয়েক সেকেন্ড চুপ থেকে শোধালো, জি। বারান্দায় আসুন। নম্রতা বোকার মতো বলল, কেন, আপনি কি বারান্দায়? হুম, বারান্দায় আপনার জামা। মানে? বারান্দায় আসলেই বুঝতে পারবেন, আসুন। আরফানের তারাই এলোমেলো পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো নম্রতা। বারান্দার রেলিংয়ে ঠেস দিয়ে অলস কণ্ঠে বলল, আসলাম। কথাটা বলে হঠাৎ চমকে উঠল নম্রতা। মস্তিষ্কে ধোঁয়াশা কেটে যেতেই উৎফুল্ল কণ্ঠে বলল, আপনি কি কোনোভাবে আমার বাসার নিচে ডক্টর? মাই গড, টি শার্টে আর দুটো বেনুনিতে একদম বাচ্চা লাগছে আপনাকে। আপনি এভাবে ঘুমান রাতে? নম্রতা রেলিংয়ে ঝুঁকে পড়ে নিচের দিকে তাকালো। সাথে সাথে রাস্তার ওপাশে ফোন কানে আরফানকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গায়ে ঢোলা টি শার্ট, পরনে চেক ট্রাউজার, পায়ে কেটস, ঠোঁটে সকৌতুক হাসি। নম্রতা উচ্ছ্বাস আর বিস্ময় নিয়ে বলল, আপনি আপনি এখানে কিভাবে? কেন, এই এলাকায় কি ডাক্তারদের আসা নিষেধ? কথাটা বলে এদিক ওদিক তাকালো আরফান। তারপর নম্রতার দিকে তাকিয়ে বলল, কই, কোথাও তো সাইনবোর্ড নেই। নম্রতা হেসে ফেলল, ফাজলামো করছেন? একটু। এত সকালে এখানে কি চাই? চাইলেই দিবেন নাকি? উফ, কথা ঘোরাচ্ছেন কেন বারবার? আমার বাসা কিভাবে চিনলেন সেটা বলুন। মর্নিং ওয়াকের জন্য বেরিয়েছিলাম, হঠাৎ আপনার বলা রোড নাম্বারটা মাথায় এলো, তাই ভাবলাম আজকের সকালটা আপনার বাড়ির উঠোনেই শুভ হোক। আপনি বলেছিলেন রোডের পাশেই আপনার বাসা। আশেপাশের বাসা খেয়াল করতে সৌভাগ্যবশত বারান্দায় শুকিয়ে দেওয়া জামাটা চোখে পড়ল। এই জামাটা আপনি দুদিন পরেছিলেন, আমি দেখেছি। বাপরে! আরফানের মুখভঙ্গি পরিবর্তন হলো। ঠোঁটের কোণে হাসি চেপে বলল, আপনি এইভাবেই ঘুমান সব সময়? লুকিং অ্যাট্রাকটিভ। নম্রতা নিজের দিকে তাকালো। বারান্দায় সরিয়ে রাখা ওড়নাটা দ্রুত হাতে গায়ে জড়িয়ে নিয়ে আর চোখে আরফানের দিকে তাকালো। আরফান হাসছে। আরফান যে ঠোঁটকাটা স্বভাবের লোক তা ধীরে ধীরে বেশ বুঝতে পারছে নম্রতা। লোকটি যখন যা ইচ্ছা তাই বলে, বিন্দুমাত্র অস্বস্তির বালাই নেই। নম্রতা লজ্জাটাকে ঠেলে দিয়ে ঝাঁজ নিয়ে বলল, রাস্তায় দাঁড়িয়ে অন্যের বাড়ির দিকে হাঁ করে তাকিয়ে থাকাই বুঝি ডাক্তারদের স্বভাব?
আরফান অবাক হওয়ার চেষ্টা করে বলল, বাড়ির দিকে তাকিয়েছিলাম না তো। আপনি ভুল বলেছেন, আমি তো হা করে অন্য কিছু দেখছিলাম। কথাটা বলে আবারও হাসলো আরফান। নম্রতা নাক মুখ ফুলিয়ে বলল, আপনি যাবেন? অবশ্যই যাব। তার আগে বলুন, আপনি যাবেন? আমি আমি কোথায় যাব? আমার বাসায়। নম্রতা ভুরু কুঁচকে বলল, আপনার বাসায় কেন যাব? নিদ্রা আপনাকে দাওয়াত করেছে তাই। নম্রতা ঠোঁট ফুলিয়ে বলল, আজ তো সম্ভব হচ্ছে না। কেন? আপনি আজ ব্যস্ত? আজ নীরার বিয়ে, আমি বিয়েতে যাচ্ছি। আরফান ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা। নম্রতা কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎ বলল, আপনিও চলুন না আমার সাথে। যাবেন? প্লিজ প্লিজ। আরফান দুঃখী কণ্ঠে বলল, আমার তো ছুটি নেই। আপনি সবসময়ই ব্যস্ত থাকেন। নম্রতার কথায় সুপ্ত অভিমানের আঁচ পেয়ে হাসল আরফান। বিয়েটা কোথায় হচ্ছে? নম্রতা উৎসাহ নিয়ে বলল, রূপগঞ্জ, নীরার গ্রামের বাড়িতে। যাবেন আপনি? আরফান আঁতকে উঠে বলল, রূপগঞ্জ? অত দূর? বিয়ে শেষ করে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে না? নম্রতা মাথা নেড়ে সম্মতি জানিয়ে আরফানের দিকে চেয়ে রইল। নম্রতার মুখে মন খারাপের ছায়া দেখে হতাশ দীর্ঘশ্বাস ফেলল আরফান। কিন্তু কিছু করার নেই, এভাবে হুট করে ছুটি পাবে না সে। কারো সাথে ডিউটি শিডিউল পরিবর্তন করে নেওয়া যেতে পারে, কিন্তু অত দূর থেকে ফিরে রাতের ডিউটিও ঠিকঠাক হয়ে উঠবে বলে মনে হয় না। তাদের এই নীরবতার মাঝেই পাশের বারান্দা থেকে নিচের দিকে উঁকি দিলেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। গায়ে তার ছাই রঙা পাঞ্জাবি, চোখে মোটা চশমা, মুখে গাম্ভীর্য, ডান হাতে ভাঁজ করা খবরের কাগজ। ভদ্রলোকটি খানিক ঝুঁকে নম্রতার বারান্দার দিকে তাকালো, তারপর চশমা ঠিক করে ভুরু কুঁচকে নিচে আরফানের দিকে তাকালো। আরফান ভদ্রলোকটিকে লক্ষ্য করে সন্দিহান কণ্ঠে বলল, পাশের বারান্দায় দাঁড়িয়ে থাকা ভদ্রলোকটি কি আপনার বাবা নম্রতা? নম্রতা ঘাড় ঘুরিয়ে পাশের বারান্দার দিকে উকি দিল। নুরুল সাহেব গম্ভীর মুখে ভুরুকুটি করলেন। নম্রতা মাথা ঘুরিয়ে নিচে আরফানের দিকে তাকালো। নুরুল সাহেবের দৃষ্টি নেমে গেল নিচে। আরফান আবারও বলল, আপনার বাবা? নম্রতা অসহায় মুখে মাথা নেড়ে বলল, হ্যাঁ। আরফান বিপন্ন কণ্ঠে বলল, ও শিট। কথাটা বলে ফোন কেটে দ্রুত পায়ে জায়গাটা থেকে সরে গেল আরফান। একটা রিকশা ডেকে দ্রুত রিকশায় উঠে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নম্রতা অবাক হয়ে কিছু একটা বলতে গিয়েও বুঝলো কল কেটে দিয়েছে আরফান। নম্রতা ভীত চোখে পাশের বারান্দায় বাবার দিকে তাকালো। নুরুল সাহেবও গম্ভীর মুখে মেয়ের দিকে তাকালেন। কয়েক সেকেন্ড গরু গম্ভীর সময় কেটে যাওয়ার পর হঠাৎই বাবা মেয়ে ফিক করে হেসে ফেললেন। নুরুল সাহেব শব্দ করে হেসে বললেন, ডাক্তার নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমরা অনেকেই আমার উপরে অনেক বিরক্ত, আমি বুঝতে পারছি। কিন্তু তোমরা একটু বোঝো আমার পরিস্থিতিটা। আমার ২৭ তারিখ থেকে ফাইনাল পরীক্ষা। আজকে ১৭ তারিখ। আর মাত্র ১০ দিন সময় আছে। এর মাঝে আবার প্র্যাকটিক্যাল আছে। কলেজে যাওয়া আছে, প্রাইভেট পড়া আছে। আর এর মাঝেও আমি তোমাদের কথা চিন্তা করে কতগুলো উপন্যাস দিচ্ছি। তারপরেও তোমরা আমার উপরে রাগ রাগ করে আছো। অনেকে তো আমাকে কি বলবো? আবার তোমাদের জন্য আমি ফেসবুকে সুন্দর করে ছবি দিয়ে, দিয়ে ভিডিও বানাই ছাড়ছি, নাটক করছি, ঢং করছি ফেসবুকে। কিন্তু তাও তোমরা খুশি হচ্ছ না। যাই হোক, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার কিছুই করতে হবে না। চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে হবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।